আমেরিকার আসল প্রেসিডেন্টকে ট্রাম্পও না, হ্যারিসও না। এই যে আমাদের এই আমেরিকান ইলেকশন নিয়ে আমাদের যে একটা শ্যালো আইডিয়া, এই আইডিয়াটা থেকে আমি বিশ্বাস করি আমাদের সচেতন শিক্ষিত মুসলিম জনগণকে বের হয়ে আসা উচিত এবং আমাদের আরও দূরদৃষ্টি সম্পন্ন আলোচনা করা উচিত এবং চিন্তা করা উচিত। আমেরিকার সত্যিকার অর্থে ক্ষমতা কখনোই প্রেসিডেন্টের হাতে নাই। প্রেসিডেন্টের হাতে আমেরিকার ক্ষমতা খুবই কম এবং আমেরিকার জনগণ আসলে ইন ট্রু সেন্স ডেমোক্রেসির খুবই সামান্যই তারা এনজয় করে। আপনি যদি ডেমোক্রেসি বলতে আপনি যদি এটা বোঝেন যে জনগণই হচ্ছে ক্ষমতার উৎস এবং জনগণ ঠিক করবে যে তার ট্যাক্সের টাকা কোথায় যায় এবং দেশ কিভাবে চলবে, তাহলে আমেরিকানরা আসলে পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট বা মানে লো ফর্ম অফ ডেমোক্রেসিতে তারা আছে। মানে খুব সামান্যই তাদের আসলে ভোটের কোনো মূল্য আছে। এবং এইটা যদি আপনি খুব কেয়ারফুলি তাদের পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং তাদের যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা হিস্ট্রি অ্যানথ্রোপোলজি যারা পড়াচ্ছে এবং তাদেরকে যদি আপনি প্রপারলি ফলো করেন, আপনি দেখবেন তারা সবাই এ ব্যাপারে একমত। কিন্তু আমরা অনেকে যারা হলিউড দেখে অথবা আমরা জাস্ট বাইরের কিছু পোস্ট করে আমেরিকাকে দেখে আমাদের কাছে মনে হয় আমেরিকা ইজ দিস মানে অ্যামেজিং কী বলবো ডেমোক্রেসি, যেখানে আমরা সব ভোট দিয়ে ঠিক করবো এবং প্রেসিডেন্ট যেরকম হয়, ও মাই গড, হ্যারিস আসলে এটা হবে, ট্রাম্প আসলে এটা হবে, গোড়ার ডিম হবে, কিছুই হবে না। এদের কাছে ক্ষমতাটাই নেই। ক্ষমতাটা কার কাছে? ক্ষমতাটা এমন একজনের কাছে বা এমন একটা গ্রুপের কাছে, গ্রুপ অফ পিপলের কাছে, এমন একটা লবির কাছে, যেই লবিকে আপনি কখনো ভোট দিয়ে সরাইতেও পারবেন না, আনতেও পারবেন না। মানে তারা মোটামুটি বলতে পারেন তারা মানে এই ভোট ইলেকশনের ঊর্ধ্বে তারা। একটু এক্সপ্লেন করি। আপনি যদি ব্ল্যাক রক, ভ্যানগার্ড, স্টেট স্ট্রিট, এই তিনটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা যদি কম্বাইন করেন আমেরিকাতে, কম্বাইন করলে এদের $10 ট্রিলিয়ন বেশি টাকা আসে। এরকম $10 ট্রিলিয়ন। আমি জাস্ট বোঝানোর জন্য যে $10 ট্রিলিয়ন মানে কত টাকা, $10 ট্রিলিয়ন মানে কত টাকা। শুধুমাত্র ইউএসের জিডিপি হচ্ছে গিয়ে এবং চায়নার জিডিপি হচ্ছে 10 ট্রিলিয়নের বেশি। পৃথিবীর আর কোনো বর্তমানে কোনো ইকোনমি নাই যেটার ইকোনমি আসলে 10 ট্রিলিয়নের বেশি। ইভেন বাকি যারা আছে, যেমন যারা বড় ইকোনমি লাইক আপনার জাপান অথবা ইন্ডিয়া অথবা আপনার জার্মানি, তাদের অনেকের ক্ষেত্রে তাদের টোটাল ইকোনমি 5 ট্রিলিয়নও না। সেখানে একটা মানে একটা গ্রুপ অফ কোম্পানি, কারণ তাদের মালিকরা আবার একজন আরেকজনের সাথে খুবই ইন্টারলিঙ্কড। সো ব্ল্যাক রক, ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট তারা বেসিক্যালি $10 ট্রিলিয়ন বেশি ওন করে। এখন এটা কেন ইম্পর্ট্যান্ট? এটা এই ধরনের ইম্পর্ট্যান্ট যে তারা প্রত্যেকটা মেজর কোম্পানি তারা যখন স্টেক হোল্ডার, সেটা অ্যাপেল হোক, মাইক্রোসফট হোক, সেটা তারা তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হোক, যেটা তাদের যুদ্ধের একটা খুব বড় অ্যাভিনিউ, মেজর ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো হোক, সবগুলা মেজর কোম্পানির সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারা। এবং তারা এই কোম্পানি মানে গুলার সিইওর থেকেও বেশি স্টেক হোল্ড করে। সো ধরেন লেটসে অ্যাপেলের সিইও অথবা মাইক্রোসফটের সিইও যতটুকু শেয়ার হোল্ড করে তার থেকে বিশাল বেশি পরিমাণে শেয়ার হোল্ড করে কে? এই ব্ল্যাক রক, ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট। এবং এদের আবার ডিসিশন মেকার কারা? অল্প কিছু মানুষ, খুবই অল্প কিছু মানুষ, যাদের কোনো ইলেকশন আমেরিকার জনগণ দেয় না। কিন্তু আমি একটু জিনিসটা আপনাকে বুঝাই। ধরেন লেটসে আমি যদি একটা হোটেলের মালিক হই, আমি কি চাই? হোটেলে আরও বেশি মানুষ থাকুক। আচ্ছা, আমি যদি এখন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক হই, যে বিক্রি করি অস্ত্র, তাহলে আমি কি যাব? যুদ্ধ। কারণ যুদ্ধ মানে আরও বেশি অস্ত্র বিক্রি হবে। এখন আমি যুদ্ধ চাই, আমি এই হিউজ কোম্পানির মালিক। আবার আমেরিকার একটা খুবই অদ্ভুত নিয়ম হইল যে এটা বৈধ যে আপনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যে ক্যাম্পেইনের জন্য যে ফান্ড রেজ করা হয়, সেখানে আপনি যত ইচ্ছা ফান্ড দিতে পারবেন। তার মানে হইল এই যে ট্রাম্প অথবা হ্যারিস, এদেরকে এক গাদা পয়সা দেয় কারা? ওই বিশাল বিশাল কোম্পানিগুলা বা এই লবিগুলা। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আসলে একটা কি বলবো, একটা কালেকশন অফ কোম্পানিজ অ্যান্ড কালেকশন অফ অ্যাসেট। সো এই যে বিশাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলা, এরা চায় যুদ্ধ হোক যেন তাদের ব্যবসা ভালো হয়। অ্যাট দ্য সেম টাইম তারা একটা বিশাল অংশের টাকা হ্যারিস এবং ট্রাম্পকে দিচ্ছে। তাই হ্যারিস এবং ট্রাম্প, আপনার কাছে মনে হতে পারে আচ্ছা ট্রাম্প তো বিলিয়নিয়ার। ভাই, বিলিয়নিয়ারের কোনো দামই নাই যখন আপনি চিন্তা করতেছেন $10 ট্রিলিয়ন একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কী চায়। ট্রাম্পকে ওই কথা শুনতে হবে।
ট্রাম্পের মাস্টার হচ্ছে সে, হ্যারিসের মাস্টার হচ্ছে সে। তাকে এখন আপনি বাইডেন আনেন আর বারাক ওবামা আনেন আর জর্জ ডাব্লিউ বুশ আনেন, এরা তো ভাই সবাই চাকরি করে অ্যাকসেন্সে, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তাকে তার কাজ করতে হবে। সে ইলেক্টেড হয়েছে কোত্থেকে? সে যে এই এতগুলা ক্যাম্পেইন করছে, এই বিশাল টাকার ইলেকশন করছে, সে কার টাকায় করছে? সে যে আবার ফেরত আসবে বা তার যে আবার সম্মান থাকবে, সম্মানই থাকবে, এটা কিসের উপরে ডিপেন্ড করে? ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর উপরে। দে আর দ্য গড, দ্যাট ইজ দ্য দে বিলিভ। যেমন এই লবিগুলোর মধ্যে একজন মেম্বার বলতেছি, যেমন জর্জ সোরস, যদিও সে সরাসরিভাবে ডাইরেক্টলি ব্ল্যাক রক অথবা ভ্যানগার্ড অথবা স্টেট স্ট্রিটের সাথে ডাইরেক্টলি লিঙ্ক না, ইনডাইরেক্টলি লিঙ্কড। বাট আপনি যদি জর্জ সোরসের লেখা পড়েন, আপনি দেখবেন যে সে নিজেকে গড মনে করে। এটা রেফারেন্স আছে, সে নিজেকে অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউতে বলছে সে নিজেকে গড মনে করে, সে গড হইতে চায়। এরা বেসিক্যালি নিজেকে গড মনে করে। এরা মনে করে যে প্যালেস্টাইন তাদের, এরা মনে করে ইউক্রেনে যা হবে হবে। ইউক্রেনে বিশাল পরিমাণে মানুষ মারা যাচ্ছে, কিন্তু এটার ফান্ডিং করতেছে কে? কেন ফান্ডিং করতেছে? কেন ওইখানে আর্মস পাঠাচ্ছে? টাকার জন্য। সেটা পুরোটাই একটা টাকাল খেলা। এটা একটা খুবই একটা অ্যাগ্রেসিভ নিষ্ঠুর ক্যাপিটালিজম, যে ক্যাপিটালিজমে কোনো হার্ট এবং সোল নাই। আমেরিকানরা যদি মনে করে যে আমরা ভোট দিয়ে সব কিছু ঠিক করব, তো ভাই আপনি ভোট দিয়ে কী ঠিক করছেন? গত 30 বছরে আমেরিকাতে ধনী গরিবের বৈষম্য কি বাড়ছে না কমছে? বাড়ছে। এটা কি আমেরিকানরা চাইছে? চায় নাই। আমেরিকানরা কী চায়? তার কি কোনো দাম আছে? না, দাম নাই, খুব সামান্যই দাম আছে। পৃথিবীর বেশিরভাগ দেশেই যেমন ডেমোক্রেসি নাই, তেমনি আমেরিকাতেও ডেমোক্রেসি খুব সামান্য পরিমাণই আছে। যদিও পৃথিবীর অনেক জায়গায় আমেরিকানরা গিয়ে ডেমোক্রেসি প্রতিষ্ঠার কথা বলে, বাট ইন ট্রু সেন্স আমেরিকাতে ডেমোক্রেসির খুবই সামান্য পরিমাণে আছে। আপনি যদি দেখেন আমেরিকার পাবলিক হেলথের অবস্থা গত 30 বছরে, ফান্ডিং শর্টেজ। আপনি যদি দেখেন তাদের স্কুল কলেজে পলিসিতে ফান্ডিং শর্টেজ। আপনি তাদের বিভিন্ন সোশ্যাল ক্রাইসিস, মেন্টাল হেলথ ক্রাইসিস, ড্রাগ ক্রাইসিস, ধনী গরিবের বৈষম্য, সব অনেক ক্রাইসিস বাড়তেছে, কিন্তু গভর্নমেন্ট বলে ফান্ড নাই। কিন্তু তার ফান্ড আছে কার জন্য? তার ফান্ড আছে ইসরায়েলের জন্য, তার ফান্ড আছে ইউক্রেনের জন্য। বিশাল পরিমাণে টাকা সে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ওই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, ওই যে কালেকশন অফ লবি অ্যান্ড কালেকশন অফ পাওয়ার, ওই যে কুক্ষিগত শক্তি পর্দার আড়ালে সে বসে বসে কলকাঠি নাড়ে, ওই হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে ক্ষমতাবান। এখন আমেরিকা বলে ওহো রাশিয়া কত খারাপ, রাশিয়াতে গণতন্ত্র নাই। আহা চায়না কত খারাপ, চায়নাতে গণতন্ত্র নাই। আসলে আমেরিকাতে তো কোনো গণতন্ত্র নাই। এবং এই ব্যাপারে চাইনিজ লিটারেচারে এবং রাশিয়ান লিটারেচারে খুব সুন্দর কিছু কথাবার্তা আছে, যেখানে তারা বলছে যে তোমরা কেন আমার ডেমোক্রেসি নিয়ে কোয়েশ্চেন করো, যখন রাশিয়া এবং চায়নাতে যতটুকু ডেমোক্রেসি আছে আমেরিকাতে তো অনেক ক্ষেত্রে ততটুকু ডেমোক্রেসিও নাই। কারণ ততটুকু ভোটিং পাওয়ারও পাবলিকের নাই। হ্যাঁ রাশিয়া চায়না ওই সেন্সে ডেমোক্রেটিক স্টেট না, তারা মানতেছে, কিন্তু তারা যেটা বলতেছে এই যে তুমি এত ডেমোক্রেসির গল্প বলো, তোমার আসল ক্ষমতা আসলে কার কাছে? প্রেসিডেন্টের কাছে তো আসল ক্ষমতা না। হ্যাঁ, প্রেসিডেন্টের কাছে কিছু ক্ষমতা আছে, সামান্য কিছু ক্ষমতা আছে, একদম কোনো ক্ষমতা নেই সেটা না। বাট সেইটা লেটসে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে রাশিয়ার ব্যাপারে যতটুকু ক্ষমতা আছে, অথবা চাইনিজ শি জিনপিংয়ের কাছে চায়নার ব্যাপারে যতটুকু ক্ষমতা আছে, তার খুব সামান্যই ক্ষমতা আসলে আমেরিকান প্রেসিডেন্টের আছে। সত্যিকার অর্থে ক্ষমতাটা কার কাছে আছে? এমন কারো কাছে ক্ষমতাটা আছে যে শুধু টাকা বানাইতে চায় যে কোনো মূল্যে, এবং ওই টাকা যে সে বানাইতে চায় সেটার ক্ষেত্রে সে কেয়ার করে না আমেরিকানরা কতটুকু অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে, অথবা আমেরিকানদের চিকিৎসা ক্ষেত্রে। যেমন খুবই ইন্টারেস্টিং জিনিস, আপনি যদি আমেরিকাতে তাদের যে প্রাইভেট জেল ইন্ডাস্ট্রি নিয়ে যদি, যেটা একটা বিশাল ইন্ডাস্ট্রি, প্রাইভেট জেল ইন্ডাস্ট্রি, যেটা পুরোটাই করাপ্টেড। আপনি যদি তাদের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলা কীভাবে কাজ করতেছে, তাদের বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির করাপশন আপনি যদি পড়াশোনা করেন, খুব রিসেন্টলি গত 1 মাস ধরে আমি দেখতেছিলাম অনেকগুলা কেস অফ আমেরিকার যে নিরাময় কেন্দ্র বা যে রিহ্যাব সেন্টার, সেটার যে করাপশনের কী পরিমাণ কেস অনেকগুলো আসছে, যেটার মধ্যে পিছনে আলটিমেটলি যদি দেখেন প্রসেস এবং পলিসিগুলা এমন বিশাল কিছু বড় ব্যবসায়ী, যেমন আমরা বলি না যে আমাদের শেয়ার বাজারে কেলেঙ্কারির সাথে কিছু বড় ব্যবসায়ী জড়িত, আমেরিকাতে সেটা আরও ভীষণভাবে সত্যি। এবং এই বড় কোম্পানিগুলোকে থামানোর কেউ নাই। ওদের কোনো ওই যে $10 ট্রিলিয়ন তারা ম্যানেজ করে, ওইখানে বেয়ারলি আমেরিকান সিটিজেনদের কোনো ভোটিংয়ের কোনো দাম আছে, কোনো মূল্য আছে। সো ওভারঅল আমরা যখন মুসলমান হিসেবে, বাঙালি হিসেবে, এখন কেউ বলতে পারে ভাই বাংলাদেশের তো অবস্থা আরও অনেক খারাপ। আমি তো ভাই, আপনি যদি বাংলাদেশের সাথে আমেরিকাকে তুলনা করেন, তাহলে
বই তো বোকামি। বাংলাদেশের কোনো কিছুর সাথে আমেরিকার কোনো তুলনা হয় না, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমরা শিক্ষিত মুসলমান শিক্ষিত বাংলাদেশি হিসেবে আমরা যখন জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে আমরা যখন কথা বলি বা চিন্তা করি, আমরা আমাদের ডিসকাশনটার ম্যাচিউরিটি বাড়াই। এটা হচ্ছে গিয়ে কথা। আমি কোনোভাবেই বলতেছি না যে বাংলাদেশে গণতন্ত্র আছে আমেরিকাতে গণতন্ত্র নাই, বাংলাদেশের ইলেকশন খুব ফেয়ার হয় আমেরিকাতে ফেয়ার হয় না। না 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 আমি বাংলাদেশের সাথে আমেরিকাকে কোনো দিক থেকে তুলনা করতেছি না। দুইটার সাথে দুইটা তুলনা করা কোনোভাবে সম্ভব না। আপনি একটা ছাগলের সাথে একটা ডাইনোসরের তুলনা করতে পারবেন না। তো বাংলাদেশের সাথে আমেরিকাকে আমি তুলনা করতেছি না। এটা কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্রেংথ, ডিফারেন্ট উইকনেস, ডিফারেন্ট কনটেক্সট। আমি মিলাইতেছি না। আপনার যদি ভালো লাগে আপনি আমেরিকায় থাকেন, আপনার যদি ভালো লাগে আপনি বাংলাদেশে থাকেন, সে আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু আমাদের বাংলাদেশি মুসলমানদের একটা বড় অংশের প্রবলেম হইল, যদি কোনো ফর্সা চামড়ার মানুষ ইংলিশে কথা বলে, আমরা মনে করি ওরে বাবা, ইস কি চমৎকার বলছে, আমরা হয়তো বুঝি নাই কি বলছে। হয়তো বা এক গাদা মিথ্যা কথা বলছে, হয়তো বা মানে স্যুটটাই পরে এক গাদা চাপা মারছে, কিন্তু আমরা মনে করি ইস ফর্সা চামড়া, চশমা পরা, ইংলিশে কথা বলছে, চমৎকার বলছে। ভাই আমাদের চোখ বন্ধ করে তারটা ফলো করা উচিত। আমরা যদি চোখ বন্ধ করে অনেক আমেরিকান ন্যারেটিভ ফলো করি, স্পেশালি সোশ্যাল এবং ন্যারেটিভ, পার্সোনাল ইন্ডিভিজুয়াল ন্যারেটিভ, আমাদের দুর্দশার কোনো মানে শেষ থাকবে না। কেন? কারণ আমেরিকান ন্যারেটিভের অনেক আমেরিকান ন্যারেটিভ, সব আমেরিকান ন্যারেটিভ না, ডেফিনেটলি আমেরিকার অনেক ভালো অ্যাসপেক্ট আছে, বাট আমেরিকার অনেক সোশ্যাল, পলিটিক্যাল, ফ্যামিলি ন্যারেটিভ, ইন্ডিভিজুয়াল ন্যারেটিভ, মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ ডিজাস্টার। স্পেশালি গত 30-40 বছরে তাদের বিভিন্ন যে সামাজিক মূল্যবোধ আছে, তারা যেভাবে তাদের নিজেদের অর্থনীতিকে পরিচালনা করছে, এটা অনেক ক্ষেত্রেই তাদের জন্য হিতের বিপরীত হয়েছে, ক্ষতিকর হয়েছে। আমেরিকা যদি ইউক্রেনে এই পরিমাণে টাকা না দিত, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে অবশ্যই ইউক্রেনে এত বিশাল সংখ্যক মানুষ মারা যেত না। এবং আলটিমেটলি এই যে ইউক্রেনের এত বিশাল সংখ্যক মানুষ মারা গেল, তাতে আলটিমেটলি লাভ কী হইলো? আমেরিকান ট্যাক্স ডলার নষ্ট হইলো, বিশাল পরিমাণে ইউরোপের ইকোনমির অবস্থা খারাপ হইলো, একটা কনফ্লিক্ট লাগলো, আমেরিকা জিতলো না, আমেরিকা কোনো মানুষকে বাঁচাইলো তো নাই, বরং অনেক অনেক ইউক্রেনের সাধারণ মানুষ মারা গেল।